যেদিন সে পালিয়ে গিয়েছে, আমাদের কাছে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে আমরা জেনেছি, সেদিন যদি কয়েক লাখ লক্ষ মানুষকে মেরেও যদি তার থাকার সুযোগ হতো, তাহলে কিন্তু সে সেটাই করতো। তো এমন একটি ঘৃণ্য, এরপরে হচ্ছে গণহত্যাকারী একজন ব্যক্তিত্ব, যে বাংলাদেশটাকে পুরো একটি অন্ধকার এবং নরকে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর 5ই আগস্টের ছাত্র জনতা সকলে একসাথ হয়ে, আপামর মানুষ সকলের অবদান ছিল। আমরা যেটা বলেছি, এটা যদিও ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলনে একটা পর্যায়ে এসে সবার অংশীদারিত্ব সামিল হয়ে গিয়েছে, একেবারে বিভিন্ন শ্রেণী পেশার, এবং আপনাদের অবদানকেও আমরা বিশেষভাবে স্বীকৃতি দিতে চাই। আপনারাও সে সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে দেখুন, এত হত্যাকাণ্ডের পরও এখনো পর্যন্ত আওয়ামী লীগ বা তাদের কোনো অফিসিয়াল জায়গা থেকে এটা ন্যূনতম কোনো অনুশোচনা বোধ প্রকাশ করেনি। তো একটি দল কতটা হিংস্র হলে এটা পসিবল। এবং আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা এখন আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। যে নেত্রী তাদের নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর কথা শুনে আবার যারা এখন বিভিন্ন জায়গায় পুনর্বাসন করার চিন্তা করছেন, অথবা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, নিঃসন্দেহে এরা বোকার স্বর্গে বসবাস করছেন। আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি, আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি, আপনাদের নিঃসন্দেহে এই অবজারভেশন আছে, এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্মের একবার ছোট্ট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে, সকলের মাঝে এই ফ্যাসিবাদের বিরুদ্ধের একটা চিন্তা, একটা স্পিড সবার মনের মাঝে কাজ করছে। এই জেনারেশনটা তো আগামী 5 বছর পরে নিঃশেষ হয়ে যাবে, নিঃসন্দেহে এই জেনারেশনটা রিপ্লেস হতে মিনিমাম 20 থেকে 30 বছর সময় লাগবে। তো এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা যে মানে হঠকারী চিন্তাগুলো করছে, আবার ফিরে আসা, বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসা, এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না। তো আমরা এজন্য বিশেষ করে হচ্ছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তাদের জন্য সতর্ক হিসেবে সেটি করব। সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই, যে আপনারা যারা সাংবাদিকতায় আছেন, নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জিং একটি পেশা এটি। বিগত সময়ে আমরা যেটা লক্ষ্য করেছি, একটা শ্রেণী সাংবাদিকদের মধ্য থেকে একটা গোষ্ঠী বা একটা শ্রেণী খুব বাধ্য হয়ে অথবা বিভিন্ন কারণে ফ্যাসিবাদের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। দেখুন, সবার আদর্শ আলাদা থাকতে পারে, আদর্শের বৈচিত্র্য থাকাটা একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য সৌন্দর্য। কিন্তু আমি আমার নিজের আদর্শকে মানে অতিমাত্রায় সবার কাছে উপস্থাপন করতে গিয়ে অন্যের আদর্শকে ইগনোর করা অথবা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা, এই কাজগুলো কিন্তু বিগত সময় সাংবাদিকতার এই জায়গা থেকে কিছু কিছু ব্যক্তিরা করেছেন। আমি আশা করবো 5ই আগস্টের পরে আমরা পেশাদারিত্বের জায়গাটা আপনাদের কাছে বিশেষভাবে প্রত্যাশা করব। এরপরে আপনাদের সবার যার যা ইচ্ছে সে আদর্শকে আপনি লালন করবেন, সে আদর্শের চর্চা করবেন, কিন্তু সত্যের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার মতো সেই সৎসাহস নিঃসন্দেহে আপনাদের আছে, এবং সেটা 5ই আগস্টের পর আরো বৃদ্ধি পাবে, এবং সেটা দলমত সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা সেই পেশাদারিত্ব পালন করবেন। ছাত্র শিবির নিঃসংকোচে বলছি, এবং আমি উদারভাবে বলছি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। থার্ড যে পয়েন্টটা বলতে চাই, রংপুর অঞ্চল নিয়ে একটা মিথ আমাদের মাঝে আছে, বা একটা কথা প্রচলিত আছে, যে বাংলাদেশে ওভারঅলি এই উত্তরাঞ্চলটা অবহেলিত হয় উন্নয়নের দিক থেকে, এরপর হচ্ছে সরকারের বাজেটের দিক থেকে। তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এটা বর্তমান যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট আছেন তাদের কাছে আহ্বান জানাবো, পাশাপাশি ভবিষ্যতে যারা এখানে সরকার গঠন করবেন তাদের প্রতি বিশেষ অনুরোধ করবো, এখানে শিক্ষা, অবকাঠামো এবং সার্বিক উন্নয়ন, যেহেতু উত্তরাঞ্চল থেকে সারা দেশের কৃষির একটি বড় অংশ সাপোর্ট কিন্তু এখান থেকে যায়। তো সে জায়গায় এখানে উন্নয়নের জায়গাটা বেশ কিছু দুর্বলতা রয়েছে, পিছিয়ে রয়েছে, এবং আমরা এই আহ্বান জানাবো, এবং ভবিষ্যতে ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে যতটুকু সুযোগ রয়েছে, সামর্থ্য রয়েছে, আমরা ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করব। সর্বোপরি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আপনাদের কথা শুনবো।